আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ। স্বাধীনতায় আঘাত এলে প্রতিরোধের ঘোষণা। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। আর নয় নত পররাষ্ট্রনীতি। জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক বললেন হাসনাত। কারো চোখ রাঙানিতে ভয় পায় না বাংলাদেশ, মন্তব্য জামায়াত আমিরের। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে জুলাই গণহত্যার বিচার, জানান টমি ক্যাটম্যান। 7 দিনের মধ্যেই সম্পদের হিসাব জমা দেবে দুদকের নতুন কমিশন, দায়িত্ব নেই ঘোষণা সংস্থাটির চেয়ারম্যানের। জিম্মি বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ, ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর হলেও দেশে ফেরা নিয়ে উৎকণ্ঠায় স্বজনরা। আর যুদ্ধ জয় না সিরিয়া, শান্তির বার্তা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হুমকি চলছে। এবং কক্সবাজার ঘুরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রচারণা কম হয়েছে বলছেন দর্শনার্থীরা। কাল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মিলবে দেখা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি আসলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, বিশেষ কোনো ব্যক্তি বা দল নয়, বাংলাদেশের গণমানুষের মনোভাব বুঝতে হবে প্রতিবেশী দেশ ভারতকে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ কর্মসূচিতে এইসব কথা বলেন তারা। সকালে ঢাকা থেকে শুরু হওয়া লং মার্চ প্রায় সন্ধ্যায় শেষ হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে। সাইফুল ইসলামের প্রতিবেদন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ। তাই সড়ক মহাসড়ক জুড়ে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি। নগর থেকে শুরু এই কর্মসূচি নানা পথ পেরিয়ে এগিয়ে যায় ভারতের আগরতলা অভিমুখে। পথে পথে শত শত গাড়ি নিয়ে যোগ দেন বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরাও। কোনো কোনো পয়েন্টে তাদেরকে স্বাগত জানাতে নেমে আসেন সাধারণ মানুষ। বহরে থাকা তৃণমূল কর্মীরা বলছেন, কোনোভাবেই ভারতের আগ্রাসন মেনে নেবে না বাংলাদেশ। আখাউড়া পর্যন্ত আমরা রোড মার্চ করে প্রমাণ করতে চাই যে আমরা জাগ্রত আছি। এই ফ্যাসিবাদী সরকারের বাংলাদেশে কোনো স্থান নাই। দেশে একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই লং মার্চ। যাত্রাপথে প্রথম পথসভা কিশোরগঞ্জের ভৈরবে। সেখানে পতিত শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করেন ছাত্র যুব নেতারা। সেখান থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখাউড়া স্থলবন্দরের দিকে ভারত বিরোধী এই লং মার্চ কর্মসূচি ঘিরে স্থলবন্দর এলাকায় জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে রাজপথে থাকবেন তারা। আমরা অবিলম্বে ভারতের কাছে এই সীমান্ত হত্যার বন্ধ চাই। আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আমরা ভারতের কাছে দাবি করছি। হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। আপনারা রাজপথ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকবেন। মুন্না বক্তব্য নিয়ে আসছেন। ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগরতলা সীমান্তের কাছাকাছি আখাউড়ার সমাবেশ থেকে বিএনপির 3 অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিলেন, আগামী দিনে ভারতের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না বাংলাদেশ। তারা চায় প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক, তবে তা হতে হবে সমান অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে। লং মার্চ শুরুর আগে সকাল 8টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কোনো হুমকি আসলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মধ্যে নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও ষড়যন্ত্র বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ভারতের সাথে নত পররাষ্ট্রনীতি আর নয়,
জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় বর্তমান সরকার বিশ্বাসী নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। ন্যায্যতার ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে প্রতিবেশী দেশ ভারতের সাথে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক এই সভায় তিনি এসব কথা বলেন। দাবি জানান ফ্যাসিবাদের দোসরদের বিচারের। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী এই ছাত্রনেতা। জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের স্মৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। উপর থেকে আমরা দেখেছি র্যাবের যে গুলি চলছে, আতঙ্কিক গুলি চলছে র্যাবের হেলিকপ্টার থেকে। যখন আমরা আন্দোলন বেগবান করার জন্য ক্লাস পরীক্ষা বর্জন করি, তখন শিক্ষকরা, আমার ডিপার্টমেন্টের স্যাররাই বলেছিল যে বাবা সবকিছু বলে দিতে হয়, তোমরা ক্লাসে আসা লাগবে না। বলেন ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে প্রতিবেশী দেশ ভারতের সাথে। দাদা বাবুদের এজেন্ডা যে বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার আর ক্ষমতায় যেতে পারবে না কেউই। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পর নির্বাচনের দাবি করা হয় এই আলোচনা সভায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কারো চোখ রাঙানি আর ভয় পায় না দেশের মানুষ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চলমান সংকট কাটিয়ে সরকারকে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 5 আগস্টের পর দলীয় কার্যক্রমকে গতিশীল এবং রাজনীতিতে নিজেদেরকে সক্রিয় করতে নানা কর্মসূচি পালন করছে জামাতে ইসলামী। দলীয় কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক করেছে দলটি। বুধবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনের সেই বৈঠকে অংশ নেয় জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে দলটির আমির দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দিতে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বিগত সময়ে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল, বাড়ি বাড়ি গিয়ে তাদের তালিকা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামাত আমির। যে যুব সমাজের মাধ্যমে পরিবর্তন এসেছে, অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশ যখন ইতিবাচকভাবে চলছে তখন স্বৈরাচারের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশের জনগণ কারো চোখ রাঙ্গানিকে পড়ুয়া করে না। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে। ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ এবং বৈষম্যহীন রাষ্ট্র চাই জামাত, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত হবে। একটা শান্তিপূর্ণ সমাজ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার করা যাবে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে, এমনটি জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে ট্রাইব্যুনাল আইন সংশোধন হয়েছে, তবে আরও 2-1টি ধারায় সংশোধন প্রয়োজন।
মাস দেড়েক আগে শুরু হয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ভারত তাকে ফেরত দেবে কিনা এমন প্রশ্ন সবার মনে। ট্রাইব্যুনালের বিচার কাজ বিতর্কমুক্ত রাখতে সংশোধন হয়েছে আইন, অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন। আন্তর্জাতিক মান বজায় রাখতে নিয়োগ হয়েছে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক। এই বিশেষজ্ঞের নাম টবি ক্যাডম্যান। সম্প্রতি বাংলাদেশে এসেছেন। বুধবার সকালে বৈঠক করেন ট্রাইব্যুনালের কৌশলী দলের সঙ্গে। ব্রিফিংয়ে ক্যাডম্যান বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এমনটাই আশা তার। And there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. ন্যায় বিচার নিশ্চিত করতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরামর্শ দেবেন বলে জানান এই ব্রিটিশ আইনজীবী। It was very clear from my discussions with the interim government that this is very much a new chapter and a chapter aimed towards justice, not retribution and not revenge. অনেক দেশে মৃত্যুদণ্ডের বিধান নেই, তবে বাংলাদেশে সংঘটিত অপরাধ বিবেচনায় এদেশের জনগণ ও সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। 7 দিনের মধ্যেই সম্পদের হিসাব জমা দেবে দুদকের নতুন কমিশন, এমন ঘোষণা দিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, বড় ধরনের দুর্নীতিবাজরা যেন ছাড় না পায় সেই পদক্ষেপ নেবে দুদকের নতুন কমিশন। মঙ্গলবার দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ পাওয়ার পরদিন বুধবার শেষ বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন নতুন চেয়ারম্যান ও আরেক কমিশনার। সংস্থাটির সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রায় 2 ঘন্টার বৈঠকে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন দুদকের নতুন অভিভাবক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা পূরণে বৈষম্য কমাতে দুর্নীতির লাগাম টানবেন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। বিমানের এমডি থাকা অবস্থায় ওঠা দুর্নীতির অভিযোগেরও জবাব দেন। একই সাথে টিআইবির দাবির প্রেক্ষিতে নিজেদের সম্পদের হিসাবও তুলে ধরার কথা জানান চেয়ারম্যান। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই প্রত্যয়ন দুদকই করেছে। আর নতুন কমিশনার মিয়া আলী আকবর আজিজি দুদকের কালো মেঘ সরিয়ে সঠিকভাবে অনুসন্ধান ও তদন্তের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুসন্ধান এবং তদন্ত এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। গেল সোমবার দুদকের চেয়ারম্যান সহ 3 সদস্যের কমিশন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। যদিও দেশের বাইরে থাকায় আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পরে যোগদান করবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। দুর্গম এলাকা হলেও পার্বত্য অঞ্চলের মানুষ কোনো বিষয়েই পিছিয়ে থাকবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে জোর দিচ্ছে সরকার। পার্বত্য জেলাগুলো প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ, যা বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু অঞ্চলটি সবার পেছনে পড়ে আছে, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে। সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। তাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে।
এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এই দাওয়াতপত্র নিয়ে যান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। পনেরো বছর নির্বাচনের সব কাঠামো ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। ডিসেম্বরের মধ্যেই সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে বলে ফের জানান নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। বুধবার আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে দি হাঙ্গার আয়োজিত নাগরিক উৎসবে এইসব কথা বলেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার প্রত্যাশার কথা জানান বদিউল আলম মজুমদার। ক্ষমতাচ্যুত সরকার বন্ধু রাষ্ট্রের সাথে মিলে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন এম শাখাওয়াত হোসেন। এই সমস্যা তাদেরকে তৈরি করানো হচ্ছে বাইরের লোকের, এটা অত্যন্ত আনফর্চুনেট। আমাদের দেশ সার্বভৌমত্ব, একই সাথে আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। 31 তারিখের মধ্যে আশা করি আমরা আমাদের প্রস্তাবগুলো উত্থাপন করব, সরকারের কাছে আমরা এগুলো পেশ করব। এখন এগুলোর ফসল আমাদের ঘরে উঠবে কি উঠবে না তা অনেকের উপর নির্ভর করে। সবচেয়ে বড় এখানে অংশীজন হলো আমাদের সরকার এবং রাজনৈতিক দল। জিম্মি বাংলাদেশি নাবিক ও জেলেদের হস্তান্তর করা হয়েছে ভারতীয় নৌ পুলিশের হাতে। আটক বাংলাদেশি 79 নাবিক সহ ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। তাদের দেশে ফেরানো নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস মেলেনি বলে অভিযোগ ছিনতাই হওয়া জাহাজের মালিকদের। তবে দ্রুত তাদেরকে দেশে ফেরানোর দাবি স্বজনদের। নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দিকে তাকিয়ে আছে ভারতীয় কোস্টগার্ডের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের নাবিক ও জেলেদের স্বজনরা। রিকশা চালক আবুল কাশেমের দুই পুত্র কামাল ও জামাল ছিল ছিনতাই হওয়া ফিশিং জাহাজ FB মেঘনার নাবিক। 24 নভেম্বর গভীর সমুদ্রে মাছ আহরণ করতে গিয়ে এখনো ফেরেনি তারা। কয়দিন পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাইতে আসি না, বুঝলেন, জাহাজেরও কোনো খবর পাইতে আসি না এবং মেঘনা ফাইভেরও খবর পাইতে আসি না এবং আমার সন্তানেরও কোনো খবর পাইতে আসি না। স্বজনরা রয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়। যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পেতে চান তারা। ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দরের মেরিটিয়াম পুলিশের কাছে হস্তান্তর করা হয় জিম্মি থাকা 79 নাবিক ও জেলেদের। আমার ছোট ভাই মিরাজ মেঘনা 5-এ চাকরি করে, তো ওর সাথে এখনো কোনো যোগাযোগ হয় নাই। আজকে 3 দিন হয়ে গেল জাহাজটা ইন্ডিয়া ধরে নিয়ে গেছে। গত মাসের 24 তারিখে সাগরে গেছে, এখন সাগর যাওয়ার পর থেকে আর ফোনে যোগাযোগ হয়নি। উড়িষ্যার ওখানে মেরিটাইম পুলিশ ওদেরকে ক্রুদেরকে সবাইকে আপনার ভেসেল থেকে দুটো ভেসেল থেকে নামাইয়ে নিয়ে গেছে আর কি। তো এখন ওইটাই হচ্ছে লাস্ট আপডেট ছিল। তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে জাহাজের মালিক পক্ষ। আমরা নেভিকে চিঠি দিয়েছিলাম, পররাষ্ট্র অধিদপ্তর আর পররাষ্ট্র একটা উইংস আছে যেটা হচ্ছে এই সাউথ ইস্ট মানে ইন্ডিয়া, ওই উইংসের ডিজি আমরা ওইভাবে করে চিঠিগুলো পাঠাইছিলাম, বাট ওনাদের থেকেও আমরা কোনো এখনো পর্যন্ত ফিডব্যাক পাইনি। এদিকে ফিশিং জাহাজ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলেপাড়ায়। গভীর সমুদ্রে সতর্কতার সাথে মাছ আহরণের আহ্বান মৎস্য অধিদপ্তরের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুধু সেচ মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে দরকার হয় 176 কোটি ঘনফুট গ্যাস, 1,54,950 টন ফার্নেস এবং 15,600 টন ডিজেল। আর বিশাল পরিমাণ এই ব্যয় সংকোচনে সৌরসেচের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। দুপুরের রাজধানীর একটি হোটেলে AIUB আয়োজিত প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সামাজিক উদ্ভাবন, সৌরসেচের প্রসারে কার্যকর আচরণগত কৌশলগত বিষয়ক সেমিনারে এইসব তথ্য জানানো হয়।
গবেষকরা বলেন, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কৃষি উৎপাদন বাড়াতে সব ধরনের সেচ পাম্পে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ালে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বাঁচবে পরিবেশ। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট 9 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাব ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। নতুন নির্বাহী কমিটি গঠনের পর এটি তাদের প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট। অনুষ্ঠানে প্রায় 60টির অধিক বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, সিইও, অ্যাসোসিয়েশন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই ইভেন্টে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আক্তার। অনুষ্ঠানটি কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী মডারেট করেন। সভাপতি সানাউল আরিফিনের বক্তব্যের মাধ্যমে ইভেন্ট শুরু হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আর যুদ্ধ চায় না সিরিয়া, টানা সংঘাতের জন্য আর প্রস্তুত নয় দেশটি। সিরিয়ার নতুন নেতৃত্বের মুখে উঠে আসছে এমন শান্তির বার্তা। স্থিতিশীলতার ডাক দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। দর্শক, এদিকে দামেস্ক ইস্যুতে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হুমকি চলছেই। বিদ্রোহীদের 12 দিনের ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পলায়নের পর নতুন চ্যালেঞ্জে সিরিয়া। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মোহাম্মদ আল বশির। সিরীয়দের শান্ত থাকার আহ্বান জানান। এদিকে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, আর যুদ্ধ চায় না সিরিয়া। তবে দখলদার ইসরায়েল থেমে নেই। সিরিয়ায় 48 ঘন্টায় 480 বার হামলা চালিয়েছে দেশটি। সিরিয়ার নতুন নেতৃত্ব ইরানকে সুবিধা দিলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক চাই আমরা, তবে যদি ইরানি অস্ত্র সিরিয়ার মাধ্যমে হিজবুলের কাছে পৌঁছানো হয় তার জন্য চড়া মূল্য দিতে হবে তাদের। এদিকে ইরান বলছে সিরিয়ায় তাদের সক্ষমতা কমেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জাতিসংঘ বলছে সিরিয়ায় 1,07,00,000 মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটির অখণ্ডতা লঙ্ঘনের বিপক্ষে থাকার কথাও জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিবির আমিন, নিউজ 24। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন কক্সবাজারে। তবে প্রচারণার অভাবে সেখানে সাধারণ মানুষের ভিড় একদমই কম। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ট্রফি দেখতে আসা ক্রিকেট ভক্তরা বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী সম্পর্কে তেমন কিছুই জানতেন না তারা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণ করল চ্যাম্পিয়ন্স ট্রফি। বে অব বেঙ্গলের নীল জলরাশির পাশে ট্রফির সোনালী আলো যেন এক নয়নাভিরাম দৃশ্য। রোদেলা আকাশ আর হালকা শীতল হাওয়ায় সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত ট্রফি। এক নজর দেখতে জড়ো হয় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিনা টিকিটে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান দর্শনার্থীরা। তাদের আগমনে সৈকতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এটা আমরা বাস্তবে কখনোই দেখিনি, এইবারের মতো সুযোগ করে দিয়েছে। স্পোর্টস প্রেমীদের অনেক বেশি আগ্রহ উদ্দীপনা জাগাবে এই ট্রফি। একদম খুব কাছ থেকে দেখতে পেরেছি, কাপটা আমাদের চোখের সামনে দেখে আমরা অনেক খুশি। তবে আক্ষেপ, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর খবরটি জানা ছিল না অনেকেরই। সমুদ্র পাড়ে ঘুরতে এসে একটা এরকম বড় একটা ট্রফি দেখতেছি, ওদের একটা অর্জন, অনেক ভালো লাগতেছে নিজের কাছে। এতদিন যেহেতু নিউজ মিডিয়াতে বা পেপার পত্রিকায় দেখেছি, আজকে সামনাসামনি দেখে ভালো লাগছে। কক্সবাজার থেকে বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 13 ডিসেম্বর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শিত হবে এই সোনালী ট্রফি। সুখন সরকার, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।